বন্দে ভারতে আপনাদের স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর 2013 সালের পর থেকে প্রায় প্রতি মাসে একবার করে বলে যে বাংলার ছেলে মেয়েদের এবার চপ শিল্পের উপর জোর দেওয়া উচিত, অর্থাৎ রাজ্যের চাকরি কত হবে, অর্থাৎ রাজ্যের চাকরি কত সংখ্যক ছেলে মেয়ে চাকরি পাবে তার উপর জোর না দিয়ে রাজ্যের ছেলে মেয়েদের উচিত লেখাপড়া শিখে চপ শিল্পের উপর জোর দেওয়া। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে বাংলায় শিল্পের পরিমাণ কমেছে 97%, অর্থাৎ 2011 সালে বামেরা যেখানে শিল্প ছেড়ে গেছিল তারপর থেকে বলা হয় বাম আমলেও বহু শিল্প উঠে গেছে। একটা রিপোর্টে দেখছিলাম যে 2011 সাল পর্যন্ত 85টা শিল্প এ রাজ্য থেকে বিদায় নিয়েছিল, আর ঠিক 2011 থেকে 2025 সাল পর্যন্ত এ রাজ্যে কোনো ভারী শিল্প আসেনি, শুধুমাত্র চপ শিল্পেরই রমরমা হচ্ছে। সেই রিপোর্টে বলা হয়েছে এ রাজ্যের প্রায় 45% ছেলে মেয়ে তারা স্বনির্ভর হয়েছে। কিভাবে স্বনির্ভর হয়েছে? হয় পারিবারিক ব্যবসায় তারা কাজ করছেন, অর্থাৎ তাদের আয় হচ্ছে শূন্য, দেখানো হচ্ছে তাদের আয় শূন্য, কারণ তারা চাকরি করছেন না। এই সংখ্যাটা প্রায় 45%। ব্যবসা করে আয় করছেন, অর্থাৎ চপ শিল্প মতো ওই ধরনের ব্যবসা, ছোটখাটো ব্যবসা, কোথাও বিড়ির দোকান, কোথাও সিগারেটের দোকান, কোথাও চপ শিল্প, কোথাও ছোট ছোট জুতোর দোকান, এইসব করে 45% ছেলে মেয়ে এ রাজ্যের অর্থাৎ বাংলা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে, এবং এদের মধ্যে বেশিরভাগই মাস্টার ডিগ্রি পাস। ভাবলে অবাক হবেন, এদের মধ্যে এই রিপোর্টে বলা হচ্ছে এই যে 45% ছেলে মেয়ে ছোটখাটো ব্যবসা করে, চপ শিল্প থেকে ছোটখাটো ব্যবসা করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন, তার মধ্যে বেশিরভাগই মাস্টার ডিগ্রি পাস। হয় সে এমএ পাস করেছে, অথবা সে এমএসসি পাস করেছে, অথবা সে বিকম পাস করেছে। কোথাও কোনো চাকরি না পেয়ে শেষ পর্যন্ত তাকে ওই চপ শিল্পের পথেই কিন্তু হাঁটতে হয়েছে। আর একটা অংশ তারা মাস্টার ডিগ্রি পাস করেছেন, পাস করে তারা কি করছেন, হয় যারা ভেবেছিলেন একসময় মাস্টার ডিগ্রি পাস করে হয়তো একটা চাকরি পাবেন, চাকরি পাননি, তারা আবার ফিরে গেছেন পারিবারিক জমিতে, অর্থাৎ জমিতে তারা চাষ করছেন। ঠিক লাঙল ধরেছেন, কেউ লাঙল ধরেছেন, হাল ধরেছেন হাতে বা লাঙল ধরেছেন হাতে, কেউ ছোটখাটো একটা ট্রাক্টর কিনে তারাই চাষ করছেন, জমিতে ফসল ফলাচ্ছেন। বাংলা সামগ্রিক চিত্রটা কিন্তু ঠিক এই জায়গায়। কেন আজকে আমি কথা বলছি? কারণ এ রাজ্যে আপনারা দেখবেন যে চাকরি বলতে একটা বড় অংশের চাকরি ছিল হচ্ছে প্রাথমিক শিক্ষক, উচ্চ প্রাথমিক শিক্ষক আর এসএসসি। এখন এই সমস্ত জায়গাগুলোতে রিক্রুটমেন্ট বন্ধ, সমস্ত জায়গাগুলোতে রিক্রুটমেন্ট। পুলিশের চাকরি প্রায় নেই বললেই চলে, গুটি কয়েক পিএসসির মাধ্যমে পায়, তাও কখনো পায় কখনো পায় না। একটা বড় অংশ হচ্ছে হোমগার্ড। হোমগার্ড আমি বলবো না, সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। তৃণমূলের যারা ক্যাডার তাদের প্রায় 95% এখন সিভিক ভলেন্টিয়ার হচ্ছে। এই কথাটা বলছি একটাই কারণের জন্যই, 2006-07 সালে 6-7 সালে যখন সিঙ্গুর তৈরি হয়েছিল, যখন সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা আসবে বলে ঠিক হয়েছিল, তখন আমি সেখানে প্রায় প্রতিদিন যেতাম, গভীর রাত পর্যন্ত সেই সিঙ্গুরের কারখানায় থাকতাম। যখন আন্দোলন শুরু হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন শুরু করেছিলেন, এবং সেই আন্দোলনে যখন কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে, সিপিআই থেকে শুরু করে সবাই একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, তখন আমি একজন সাংবাদিক হিসেবে তখন যে সংস্থায় চাকরি করতাম, সেই সংস্থার হয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত 2-3 পর্যন্ত ওই সিঙ্গুরে পড়ে থাকতাম। আমার কাজ ছিল পাশাপাশি গ্রামগুলোতে গিয়ে প্রতিদিনের অবস্থান সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়া, আর সেখানে ওই বাজিমেরিয়া, বেড়াবেড়িয়া, এই সমস্ত জায়গা যেখানে আন্দোলনের পীঠস্থান ছিল, সেখানে কি অবস্থা তৈরি হয়েছে, তারা সত্যি এই জমিটা চান কিনা, তাদের ন্যায় চান কিনা, সেটা নিয়ে আমি প্রায় প্রত্যেক দিন খবর করতাম। আমি অধিকাংশ দিনই গভীর রাতে সেখানে যেতাম। আপনারা সবাই জানেন, হয়তো এখন প্রায় বিস্তৃতি অতলে তলিয়ে গেছে বিকাশ মণ্ডল।
টাটাদের যখন ন্যানো কারখানা তৈরি হয়েছিল তখন বিকাশরা ছিল প্রথম ওই অঞ্চলের শিক্ষিত বেকার যুবক। তারা সবেমাত্র মাধ্যমিক পাস করেছে, আবারও বলছি সবেমাত্র মাধ্যমিক পাস করেছে। এমন 25 জনকে টাটারা বেছে নিয়েছিলেন। বেছে নিয়ে তারা কি করলেন? টাটারা বেছে নিয়ে চলে গেলেন গুজরাটে। সেখানে সানন্দে তাদের ট্রেনিং দিলেন। বিকাশদের মতো 25 জন ছেলে মেয়েকে তারা বেছে নিয়েছিলেন শুধুমাত্র সিঙ্গুর থেকে। নিয়ে তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল সানন্দে গিয়ে। বিকাশটা 6 মাসের ট্রেনিং নিয়েছিলেন। ফিরে এসে ভেবেছিলেন টাটাদের ন্যানো কারখানা তখন প্রায় তৈরি হয়ে গেছিল। বিকাশটা সেখানে জয়েনও করে গেছিলেন টাটাদের ন্যানো কারখানায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে সিঙ্গুরের সেই কারখানা শেষ হয়ে গেল। অর্থাৎ ন্যানোরা সেখান থেকে চলে গেল, বিকাশদের ভবিষ্যৎ শেষ। আমি সম্প্রতি যে খবর পেয়েছি, ঠিক বিকাশের বাড়ি ছিল টাটাদের ন্যানো কারখানা ঠিক পিছনটায়। বিকাশরা চেয়েছিলেন এই আন্দোলনকে বন্ধ করতে, কিন্তু বিকাশরা তা পারেননি, কারণ বিকাশদের মুষ্টিমেয় কয়েকজনের সম্মিলিত প্রয়াস এনে গিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে। কারণ তখন ওই অঞ্চলে তৃণমূল নেতাদের ঠ্যাঙ্গারে বাহিনী তৈরি হয়েছিল, যাতে যারা রাতের অন্ধকারে বিকাশদের বাড়িতে গিয়ে হুমকি দিত। ঠিক তবুও বিকাশরা চেয়েছিলেন ওখানে টাটাদের ন্যানো কারখানা হোক। এখন কি করেন বিকাশরা? বিকাশ ঠিক আজ প্রায় 17-18 বছর পরে এখন কিন্তু তারা বেকার হয়ে বসে আছে। ওই যে সানন্দ থেকে তারা ট্রেনিং নিয়ে এসেছিলেন, সেই ট্রেনিং এর আর কোনো কাজ দেয়নি। আমি কেন এই কথাটা বললাম? তার কারণটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের ফলে টাটাদের ন্যানো কারখানা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছে সাংবাদিকদের যে এ রাজ্যের শিল্পের ভবিষ্যৎ প্রায় শেষ। ইদানিংকালে তৃণমূলপন্থী অর্থনীতিবিদরাও বলছে বাংলায় আর ভারী শিল্প আসার কোনো রকম সম্ভাবনা নেই, শুধুমাত্র ছোট শিল্পের উপর বাংলাকে ভরসা করে থাকতে হবে। কিন্তু ওই অর্থনীতিবিদদের একাংশ একবারও বলছেন না যে ছোট শিল্পগুলোকে বেঁচে থাকতে গেলে বড় শিল্পের একটা প্রয়োজন হয়। ঠিক যেভাবে টাটাদের ন্যানো কারখানাকে কেন্দ্র করে অনেকগুলো ছোট ছোট কারখানা গড়ে উঠেছিল, যে কারখানার উপর ভরসা করে ওই সিঙ্গুর শুধু নয়, সিঙ্গুরের হুগলির একটা অংশ, বর্ধমানের একটা অংশ, মেদিনীপুরের একটা অংশ, ওই সব চত্বরে জমি কিনে তারা চেয়েছিলেন ছোট ছোট কারখানা তৈরি করতে। সিঙ্গুর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে তারা জমি কিনেছিলেন। কারণ তখন তারা ভেবেছিলেন সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা হলে এই অ্যান্সিলারি অর্থাৎ অনুসারী শিল্পগুলো অনেক বেশি করে সেখানে মাথা তুলে দাঁড়াবে। অর্থাৎ ছোট শিল্পে প্রচুর মানুষের কাজ হবে, শুধু শিক্ষিত নয়, যারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, তাদেরও কাজ হবে এই সমস্ত অ্যান্সিলারি শিল্প অর্থাৎ অনুসারী শিল্পে। সে ভবিষ্যতে কিন্তু নষ্ট হয়ে গেছে। আজ স্কুল শিক্ষকরা কোথায় গেছেন? আজ স্কুল শিক্ষকরা গিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে। কি তাদের দাবি? তাদের দাবি হচ্ছে এই যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা থেকে বেরিয়ে আসার পর কি, অর্থাৎ চাকরি তো আর পাওয়া যাবে কি পাওয়া যাবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের পরিষ্কার করে বলে দিয়েছেন যে হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আপনাদের চাকরির পরীক্ষায় বসতেই হবে এবং সেখানে মেধা তালিকা তৈরি হবে, সেই মেধা তালিকা স্বচ্ছ হতে হবে, নতুবা তারা আবার মামলা করে দেবেন। সেই মেধা তালিকা স্বচ্ছ হতে হবে, সেই মেধা তালিকার ভিত্তিতে নিয়ে একটা চাকরি পরীক্ষায় তাদের বসতেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন না কেন, হাতে আর মাত্র 7 দিন সময় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষার দিনক্ষণ ঘোষণার জন্য মাত্র 7 দিন সময় রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31শে মের মধ্যে দিনক্ষণ ঘোষণা করতে হবে। আমার কাছে একটাই কথা, সেটা হচ্ছে তখন যদি 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে থাকে, আর আজকে 2016 সাল, আজকে 9 বছর, আমার ধারণা এই পরীক্ষায় অন্তত পক্ষে 40 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে, অর্থাৎ কম্পিটিশনটা আরো বাড়বে। যে এত গেল শুধুমাত্র এসএসসি, মূল চাকরির বিষয়টা কি? তাহলে এরা কি করবে? এই সমস্ত শিক্ষক চাকরিহারা শিক্ষকরা কি করবে? আস্তে আস্তে বিশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরা চাকরি না পান তাহলে এরা
ওই রাজ্য সরকারের দেওয়া পাতাকেই এদের মাথা পেতে নিতে হবে। কারণ চাকরির পরীক্ষায় বসতে হবে, চাকরির পরীক্ষায় সবাই পাশ করবেন না, সেটাও এরা জেনে গেছেন যে চাকরির পরীক্ষায় সবাই পাশ করবেন না। ফলে তাদের কি করতে হবে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতার উপরই কিন্তু তাদের নির্ভর করতে হবে, যে ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মনে মনে ঠিক করে ফেলেছেন এবং অর্থ দপ্তরকে নির্দেশ দিয়ে ফেলেছেন যে 13,000 টাকা 500 শিক্ষকরা যে বেতন পেতেন সেই বেতনটা কমপক্ষে করে 40,000 টাকা করা হোক। অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা 40,000 টাকার বেতনে 40,000 টাকা সম্মানিত বেতন বলবো না, সম্মানিতে বাকি জীবনটা তারা কাটিয়ে দেবেন। একবারের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে এরা যাদের টাকা দিয়েছিলেন সেই লোকগুলোকে চিহ্নিত করা হোক এবং যারা অযোগ্য যারা যোগ্য তাদের চিহ্নিত করা হোক, যাদের কাছে টাকা দিয়েছিলেন সেই লোকগুলোকে চিহ্নিত করা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বলছেন না। কিন্তু এর ফলে যেটা হবে, 25,752 জনের হয়তো নতুন করে চাকরি হবে, এই শিক্ষকদের মধ্যে একাংশ চাকরিও পাবেন। ওই যে 44,000 ছেলে মেয়ে পরীক্ষা দেবে তার মধ্যে বাকি যদি ধরা যায় এদের মধ্যেই 70% চাকরি পেয়েছে, তাহলে বাকিগুলো ওদের মধ্য থেকেই আসবে, বাকি যারা নতুন করে পরীক্ষা দেবে তাদের মধ্য থেকেই আসবে। এবং সেই পরীক্ষার পর যদি এই সমস্যা আর না কাটে তাহলে কিন্তু মনে রাখতে হবে এ রাজ্যে শিল্প নয়, এ রাজ্যে কর্মসংস্থানের পথ কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে। কারণ একমাত্র শিক্ষক নিয়োগই হচ্ছে আমাদের রাজ্যে নিয়োগের শেষ কথা, এরপরে কিন্তু আর কোথাও কোনো নিয়োগ নেই, কোথাও কোনো নিয়োগ নেই। সুতরাং এই শিক্ষক নিয়োগ যদি বন্ধ হয়ে যায়, এ রাজ্যে এখন বেকারের সংখ্যা কত? এ রাজ্যে অফিসিয়ালি বেকার হচ্ছে 8.5%। অফিসিয়ালি বেকার অর্থাৎ সকার আমরা কাকে বলছি? সকার তাকেই বলছি যে যিনি 1 পয়সাও ইনকাম করে কিন্তু যার কোনো ইনকাম নেই, কেবলমাত্র বাবা মায়ের হোটেলেই খান, তিনি কেবলমাত্র বাবা মায়ের হোটেলেই খান, যার কোনো টাকা ইনকাম নেই, যার কোনো পারিবারিক ব্যবসা নেই, যিনি জমিতে চাষ করেন না, যিনি টিউশন করেন না, এই রকম যার কোনো ইনকাম নেই, এই সংখ্যাটা হচ্ছে 8.5%। বাংলা একেবারে শেষ দিকে রয়েছে, সামনে বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মালদা মুর্শিদাবাদ তার কাছে সব থেকে চিন্তার কারণ। আর চিন্তার কারণ কোনটা? আর চিন্তার কারণ হচ্ছে সংখ্যালঘু এলাকাগুলো তার কাছে অনেক বেশি করে চিন্তার কারণ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে খুব পরিষ্কার করে জানেন যে যদি এই হিন্দু মুসলিম এই যে ভাবনা চিন্তাটাকে যদি জিয়ে রাখা যায় তাহলে ভালো, নতুবা চাকরি বেকারত্ব এই যে বিষয়টা কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে পড়ার সম্ভাবনা। কারণ হিসেবে বলা হচ্ছে যে এ রাজ্যে একটা বড় অংশের ছেলে এবং মেয়েও ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন। উচ্চশিক্ষার পর তারা কিন্তু এমনকি বিহারের মতন রাজ্যে তারা চাকরির পরীক্ষায় বসে, শিক্ষকতার চাকরির পরীক্ষায় বসে। যে বিহারের ছেলেমেয়েরা একটা সময় আমাদের রাজ্যে এসে চাকরির পরীক্ষায় বসতেন, এখন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যাচ্ছেন বিহারে চাকরির পরীক্ষায় বসতেন। এই ইকুয়েশনটাকে বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু মুসলমানের ওই বিভেদটাকে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বজায় রাখতে হবে। আর নতুবা এ রাজ্যে বড় প্রভাব পড়বে কর্মসংস্থান। নমস্কার।